হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটি গল্প বলতে যাচ্ছি যেটি শুনে আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। তো চলো বন্ধুরা, শুরু করি। 4 বছর পর আমি ফিরলাম আমার সেই ছোট্ট গ্রামে। শহরের কোলাহল, ক্লাস পরীক্ষা, চাকরির ইন্টারভিউ সব মিলিয়ে এতটা সময় কোথা দিয়ে গেল বুঝতেই পারিনি। কিন্তু এখন যখন ট্রেনটা স্টেশনে থামে আর আমি সেই চেনা কুয়াশা ভাজা বাতাসে নাক ডুবাই, মনে হয় এইটুকু জায়গায় আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। গ্রামের স্টেশনটা তেমন একটা বদলায়নি। সেই পুরনো কাঠির বেঞ্চ, ঘুমকাতুরে কুলিদের ভাঙা চা গ্লাসের শব্দ আর চায়ের দোকান থেকে আসা গরম দুধের ঘ্রাণ কিছুই বদলায়নি। বদলেছে শুধু আমি আর হয়তো সুমি ভাবি। আমি রিকশায় চড়ি, রাস্তার পাশে তালগাছ, মাঝে মাঝে শালিকের ঝাঁক উড়ে যাচ্ছে। ছোট ছোট কাঁচা পথ এখন কিছুটা পাকা হয়েছে বটে, তবে সেই চেনা সৌন্দর্য অটুট। হঠাৎ মনে পড়ে, ভাবি তো জানেই না আজ ফিরছি। একবার ফোন দিতে গিয়েও থেমে যায়, চমকে দেওয়াটাই বরং ভালো। আমাদের বাড়ির গেটটা কাঠের সাদা রং করা, যার কিছুটা খসে পড়েছে। পেছনের বাগানে জবা গাছে লাল ফুল ফুটেছে। মনে পড়ল ছোটবেলায় আমি আর ভাবি একসাথে গাছগুলো লাগিয়েছিলাম। গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সুমি ভাবি। সে উঠোনে দাঁড়িয়ে, হাতে মাকি মাখানো বালতি, চোখে চশমা, কপালে হালকা ঘাম, কাঁধে একটা সাদা ওড়না। সে আমাকে প্রথমে চিনতেই পারল না। তারপর এক মুহূর্ত থেমে বিস্ময়ে তাকিয়ে থাকল। রায়ান, তার গলা কেঁপে উঠল, যেন কোনো পুরনো গান হঠাৎ বাজতে শুরু করেছে। আমি হেসে বললাম, ভাবি, চিনতে পারোনি? সে ছুটে এলো, না হাসল না, বরং চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে এসে বলল, তুমি তো 4 বছর একটাও খবর দিলে না। ঘি? আমার মনে হলো সময়টা যেন থেমে গেছে। তার চোখে একটু অভিমান, একটু বিস্ময় আর অনেক না বলা কথা। আমি বললাম, হ্যাঁ, একটু হঠাৎই আসা। চাকরির জন্য ইন্টারভিউ শেষে ভাবলাম গ্রামে একটু যাই। খুব ভিতরে ঢুকতেই পরিচিত ঘরের গন্ধ পেলাম। মাটির দেয়াল, কাঠের মেঝে আর রান্নাঘর থেকে ভেসে আসা গরম ভাতের গন্ধ। মা তখন নামাজ পড়ছেন। আমাকে দেখে চোখ ছলছল করে উঠল আমার। ছেলে ফিরমা মা জড়িয়ে ধরলেন। আমি তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে দরজার পাশে, এক হাতে ওড়না ঠিক করছে আর চোখ নামিয়ে রেখেছে। রাতটা কাটল অনেক গল্পে। বাবা নেই, আমাদের অনেক আগে মারা গেছেন। ভাই মানে ফারুক ভাই শহরে চাকরিতে। ফোনে মাঝে মধ্যে কথা হয়, তবে তার সঙ্গে তেমন যোগাযোগ নেই এখন। আর ভাবি, সে একা থাকে বাড়িতে, মা আর আমার ছোট চাচার মেয়েকে নিয়ে। বিয়ে হয়েছে ছোপছোড়, কিন্তু তাদের কোনো সন্তান নেই। সেই নিঃসঙ্গতায় কি তাকে আরও নরম করে দিয়েছে? রাতের খাবারের পর উঠোনে চুপচাপ বসেছিলাম। আকাশে তারা জ্বলছে। হঠাৎ দেখি ভাবি 1 কাপ চা নিয়ে পাশে এসে বসেছে। তোমার জন্য চা করে আনলাম, তোমার পছন্দ মতেই, কম দুধ, বেশি আদা। সে মুচকি হেসে বলল। আমি অবাক হয়ে তাকালাম। তুমি এখনো মনে রেখেছ? সে চোখ নামিয়ে বলল, সবকিছু ভুলে যাওয়া যায় না রায়ান। ওহ, আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বলিনি, শুধু চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুকে পুরনো দিনগুলো গিলতে লাগলাম। তারপর আমাদের মধ্যে নেমে এলে এক অদ্ভুত নীরবতা। তিক্ত নয়, বরং খুব গভীর, প্রশান্ত জ্ঞান। 2 আত্মা একই ছাদের নিচে বসে থেকেও একে অপরের ভেতরের বাতাসের শ্বাস নিচ্ছে। গ্রামে আসার পরদিন সকালটা শুরু হয় পাখির ডাক আর পাতার ফাঁক দিয়ে আসা নরম রোদে। আমি বারান্দায় বসে গরম চা হাতে দেখি। বাগানে ভাবি গাছগুলোর পাতা পরিষ্কার করছে। প্রতিটি পাতার ওপর পর তার যত্ন, যেন কথায় না বলা ভালোবাসা। আমি চোখ বন্ধ করি, ফিরে যাই আরও কয়েক বছর পেছনে। আমি তখন ক্লাস 10। ভাইয়ার বিয়ে ঠিক হলো। আমরা খুব উত্তেজিত ছিলাম। মা রান্নাঘরে, চাচা কাকারা উঠোনে, আর আমি তো পাত্রী দেখতে যাওয়ার বায়নায় পড়েছি। প্রথমবার সুমি ভাবিকে দেখি। ওদের ড্রয়িং রুমে লাল গোলাপি রঙের শাড়ি, গলায় হালকা সোনার চেন আর মুখ ভরা এক চমৎকার ধৈর্য। এমন একটা নীরবতা তার ভেতরে ছিল, যা আমাকে কি দারুণভাবে টেনেছিল। আমি তো তাকিয়েই ছিলাম, আর মা পাশে খোঁচা দিয়ে বলল, চোখ নিচে নামা শিখরে। তারপরের দিনগুলো যেন গল্পের মতো কেটেছে। ভাইয়া বিয়ে করল, ভাবি বাড়িতে এলো।
প্রথম দিকে ভীষণ লাজুক ছিল, চুপচাপ রান্নাঘরে মার সাথে থাকত, আর মাঝে মাঝে ছোট্ট করে হেসে বলতো, রায়ান, একটু এদিকটা ধুয়ে দেবে? তখন আমি ভেবে পেতাম না কেন আমার বুক কাঁপে যখন সে আমার নাম ধরে ডাকে। একদিন দুপুরে আমি পড়ছি, বাইরে রোদ ঝলমলে, আম কুড়ানোর সময় ভাবি ছাদে পুঁইশাক শুকাতে তুলছিল। আমি ওপরে গিয়ে বললাম, ভাবি, আমরাও আম কুড়াতে যাই না? সে তাকিয়ে বলল, তুমি তো আর ছোট নেই। আমি হেসে বললাম, ছোট না বলেই তো চাই। বড়দের মতো কিছু স্মৃতি হোক উইসে তখন। হালকা হাসে, আর সেই হাসি আমি আজও ভুলতে পারিনি। সেই নির্দোষতা, সেই চোখের ভেতরকার স্বচ্ছতা। কোনো লুকোচুরি নেই, কোনো প্রলোভন নেই, শুধু এক অদ্ভুত বন্ধন, যে বন্ধনে আমি ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছিলাম। পরের বছর ফারুক ভাই শহরে ট্রান্সফার পান। সপ্তাহে একদিন করে বাড়ি আসতেন। ভাবি তখন পুরো বাড়ির দায়িত্বে। মা মাঝে মাঝে অসুস্থ থাকতেন। আমি কলেজে উঠি। ভাবির সঙ্গ তখন বাড়ে। প্রতিদিন বিকেলে আমরা উঠোনে বসতাম। আমি পড়তাম আর সে সূচিকর্ম করত। মাঝে মাঝে আমি গল্প বলতাম ক্লাসের বন্ধুর জীবনের। একদিন সে হঠাৎ বলল, তোমার কথা শুনলে মনে হয় আমি আমার কৈশোরটা মিস করেছি। ও আমি অবাক হয়ে বললাম, তুমি তো তখনই বিয়ে করেছ, তাই না? সে মাথা হেট করে বলল, হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে সব হয়ে গেছিল তখন, বুঝিনি আসলে কি হারাচ্ছি। আমি অনেকক্ষণ চুপ ছিলাম। আমার বুকের কোথাও যেন কেউ ধাক্কা দিল। আমি বলতে চাইলাম, তুমি যা হারিয়েছ তা আমি দিতে পারতাম, কিন্তু বলিনি, কারণ তখনও বুঝতাম কিছু অনুভূতির জন্ম হয় নীরবতাতেই। সেই দিন, সেই সব সন্ধ্যা আজও আমার ভেতরে বেঁচে আছে, এবং ভাবি এখনও আগের মতোই অল্প কথা, মৃদু হাসি আর একদম নিঃস্বার্থ ভালোবাসার ছায়া। আমি জানতাম 4 বছর পর ফিরে এসে তাকে দেখার পর কেন আমার বুকের ভেতর এমন কাঁপছে। কারণ কিছু সম্পর্ক নাম পায় না, তবু হৃদয়ের গভীর কোণে গোপন এক গল্প হয়ে থেকে যায়। বিকেলের আলো একটু একটু করে নরম হয়ে আসছিল। আমি উঠোনে বসে বই পড়ছিলাম। পাশের বাগানে ভাবি ঝাড়ু দিচ্ছিল। সময়টা যেন স্তব্ধ হয়েছিল। বাড়ির ভেতরে যেন এক গান নির্জনতা। এই বাড়িতে আগে যখন ভাইয়া থাকতেন, প্রতিটি ঘরে জীবন ছিল হাসি, ঝগড়া, গল্প। এখন সেই জায়গায় নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যার মধ্যে শোনা যায় শুধু সময়ের ধাক্কা। সেদিন বিকেলে মা ঘুমিয়েছিলেন, ভাবি রান্না করছিল। আমি হেঁটে গিয়ে রান্নাঘরের পাশে দাঁড়ালাম। কি রান্না করছো ভাবি? সে একটু চমটে তাকাল, তারপর বলল, তোমার পছন্দের ধোকা আলু ডিম দিয়ে। মনে আছে আমি হেসে ফেললাম। তুমি এখনও মনে রাখো? সে চুপ করে শুধু বলল, সব কিছু ফেলে দেওয়া যায় না রায়ান, কিছু কিছু মানুষ থেকে যায়, চাইলেও মোছা যায় না। গিয়ে আমি আর কিছু বললাম না। কেমন যেন এক ভার নেমে এলো আমাদের মাঝখানে। ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল সেই না বলা কথাগুলো। রাতের খাবারের পর আমরা 3 জন উঠোনে বসেছিলাম। মা খুব ঘুম পাচ্ছে বলে উঠে ঘরে গেলেন। আমি আর ভাবি বসে রইলাম। তারপর হঠাৎ সে বলল, তোমার ভাই এখন ফোনেও কম কথা বলে, কাজ নিয়ে ব্যস্ত, আর হয়তো আগ্রহটাও হারিয়েছে। হয়তো আমি তাকে ক্লান্ত করে ফেলেছি। আমি উঠে তাকালাম। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু এক ধরনের স্বীকারোক্তি, নিঃশব্দে আত্মমগ্ন। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি ক্লান্ত করার মতো কেউ না ভাবি। তুমি তো অনেকটা নদীর মতো, শান্ত, ধৈর্যশীল। বরং কেউ যদি তা দেখতে না পায়, সেটা তার দোষ কেউ ভাবি। আমার দিকে তাকিয়ে থাকল। সেই চেহারায় আজ এক ধরনের দুর্বলতা ছিল যেন। বহুদিনের জমে থাকা ক্লান্তি এক লহামায় ছড়িয়ে পড়ছে। তুমি এত বড় হয়ে গেছ? রায়ান সে মৃদু হাসল। আগে ছিলে শুধু আমার। দেবর এখন যেন আর এক রকম, কাছের মানুষকে আমার। গলা শুকিয়ে গেল। আমি শুধু বললাম, কাজ মানে কি ভাবি? সে কিছু বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আজ একটু ঠান্ডা পড়ছে, তুমি ভেতরে যাও। ও ঘুমের আগে আমি অনেকক্ষণ জানালায় বসে থাকি। বাইরে পূর্ণিমার আলোয় উঠোন ঝকমক করছে, এবং ভাবি একা রান্নাঘর গুছিয়ে ঘরে ঢুকছে। তার চলাফেরায় কিছু একটা আছে, একটা চাপা তীব্রতা, যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমি জানি
এই অনুভূতির নাম রাখা যায় না। আমার নিজের মনও যেন এক ধরনের টানাপোড়ে এনে পড়েছে। আমি চাইলেও সেটা অস্বীকার করতে পারি না। ভাবি, একদিকে আমার ভাইয়ের স্ত্রী, অন্যদিকে আমার হৃদয়ের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে মায়াবী অংশ। এই দ্বন্দ্ব নিয়েই আমি ঘুমোতে যাই। দিনটা ছিল মেঘলা। সকাল থেকেই আকাশ ঘন কালো, বাতাস ভারী হয়ে আছে যেন বৃষ্টি নামার অপেক্ষায়। মা তখন পাশের পাড়ায় আত্মীয় বাড়ি গেছেন, ফিরতে দেরি হবে। বাড়িতে কেবল আমি আর ভাবি। আমি বারান্দায় বসেছিলাম, হাতে বই, কিন্তু চোখ বইয়ে আটকে থাকছিল না, কারণ মাথার ভেতরে কেবল একটাই নাম, সুমি ভাবি। তিনি রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঝড়ের মতো বৃষ্টি নাম, আকাশের গর্জন, টিনের চালের ওপর বৃষ্টির শব্দ, সবকিছু মিলে পরিবেশটা এক ধরনের কল্পনার মতো হয়ে গেল। রায়ান ভাবির গলা। আমি উঠে গেলাম রান্নাঘরের দিকে। তাড়াতাড়ি ছাদে চল, পুঁইশাক শুকাতে দিয়েছিলাম, সব ভিজে যাবে। আমরা দুজন ছুটে ছাদে উঠলাম। বৃষ্টির মধ্যে বাতাসে ওড়ানো শাড়ি সামলে ভাবি কাপড়গুলো গুছাতে লাগলেন। আমি তাকে সাহায্য করলাম। কিন্তু হঠাৎ এক ঝাপটা বাতাস ও বৃষ্টিতে ওর ওড়নাটা উড়ে গেল। আমি হাত বাড়িয়ে ধরলাম। আমাদের দুজনের হাত একসাথে পড়ল ওড়নার সুতায়। চোখে চোখ পড়ল। ভিজে চুল, কপাল বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা, কাপড়ের ভাঁজে জমে থাকা কাঁপুনি। আমি তাকিয়েছিলাম স্থির হয়ে। সে চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। আমি ফিসফিস করে বললাম, তুমি কাঁপছ ভাবি, ভিতরে চলো। উসে কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আমরা নিচে নামলাম। ভেতরে ঢুকে সে কাপড় চেঞ্জ করতে গেল। আমি বসে রইলাম ড্রয়িং রুমে, বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে থাকা নিজের হৃদস্পন্দন শুনতে শুনতে। কিছুক্ষণ পর সে এলো, হালকা গোলাপি জামদানি শাড়ি, সাদা ব্লাউজ, খোলা চুল, চোখে ক্লান্তি আর অস্বস্তি। তবুও সে এসে বলল, তুমি তো ভিজে গেছ, তোয়ালে আনছি। কুসুম বলল, থাক, আমি ঠিক আছি। কিন্তু সে জোর করে আমার হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলল, ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। বলল। আমি একটুও নড়লাম না, শুধু তাকিয়ে রইলাম তার চোখে। তখন কিছু ছিল ভয়, লজ্জা এবং এক অপার চেনা অনুভব। আমি বললাম, ভাবি, তুমি জানো না কতদিন ধরে তোমায় কিছু বলতে চাইছি, কিন্তু পারি না আমি। সে আমার মুখ চেপে ধরো হাতে। চুপ রায়ান, আমি শুনতেও ভয় পাই, কারণ আমি জানি তুমি যা বলবে তাতে আমি ভেঙে যাব। আমার চোখ জলে ভরে গেল। তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝি না? তার গলা কাঁপছিল। তুমি যেভাবে তাকাও, যেভাবে আমার পছন্দের জিনিস মনে রাখো, আমার নিঃশব্দ অভিমানগুলো বুঝে ফেলো, আমি কি তা টের পাই না? আমি বললাম, তুমি যদি জানো তাহলে কিছু বলো না কেন? সে চুপ করে থাকল। তারপর বলল, কারণ তুমি আমার দেবর, আমি কারো স্ত্রী। এই সম্পর্কের একটা সীমা আছে, আর সেই সীমা পেরিয়ে গেলে ভালোবাসাও পাপ হয়ে যায়। আমার চোখ বেয়ে জল পড়ল, কিন্তু আমি পাপ করতে চাই না ভাবি। আমি শুধু চাই তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। সে এগিয়ে এসে আমার কপালে হাত রাখল, বলল, আমি জানি, আর এই ভালোবাসায় যদি সীমার ভেতরে থেকে থেকে বেঁচে থাকে, সেটাই সবচেয়ে পবিত্র হবে। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার খুব কাছের মানুষ রায়ান, আর হয়তো তুমি আমায় যতটা চেনো কেউ কখনো তা পারেনি। কিন্তু আমাদের মাঝে যে দেয়াল, তাকে ভাঙলে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। কুশে ধীরে ধীরে ফিরে গেল নিজের ঘরে, আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সেদিন বাইরে তখনও বৃষ্টি, আর আমার ভেতরে এক যুদ্ধের শেষ শব্দ। সেদিনের পর আর আমরা আগের মতো ছিলাম না, তবে বদলে যায়, ভেঙেও পড়িনি। আমাদের মাঝে গড়ে উঠল এক অদৃশ্য সমঝোতা, যেখানে শব্দ নয় চোখের ভাষায় ছিল সবচেয়ে প্রখর। আমি প্রতিদিন বারান্দায় বসতাম, ভাবি প্রতিদিন ঠিক সময় চা এনে দিতেন। আমি বলতাম, আজ চায় দারচিনি কম। ঘুষে হেসে বলতো, আগামীকাল ঠিক করে দেব। কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে ছিল শতখানা না বলা অনুভব। একদিন সন্ধ্যাবেলা বিদায়ের আগে আমি ঘরের জিনিস গুছাচ্ছিলাম। ভাবি দরজায় দাঁড়িয়েছিল, ঠোঁটে চিরচেনা নিঃশব্দ হাসি। আমি তাঠিয়ে বললাম, তুমি তো কিছু জিজ্ঞেস করো না, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? ও সে বলল, কারণ আমি জানি তুমি কোথায় যেও না কেন, একটা জায়গা আছে যেটা কোনো চাকরি, কোনো শহর, কোনো দূরত্ব মুছতে পারবে না। গিয়ে আমি বিস্ময়ে বললাম,
কোন জায়গা? সে চোখ নামিয়ে বলল, আমার বুকের ঠিক ডান পাশে, হৃদয়ের খুব কাছের এক কোণায়, যেখানে তুমি থাকো। রায়ানকু, আমার বুকটা ধসে পড়ল সেই শব্দে, কিছু বলতে পারলাম না। তারপর সে এক প্যাকেট আমার হাতে দিয়ে বলল, টিফিন বক্স, ভাতু, ডিম আর পুঁইশাক তোমার প্রিয়, ট্রেনে খেয়েই আমি। নিচু গলায় বললাম, তোমায় খুব মিস করব। ভাবি গো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি শুনে অনেক মজা পাবেন। শেষ পর্যন্ত শুনুন কে একটি সন্ধ্যা। দুই ভিন্ন ঘরের মানুষ, আর এক অদ্ভুত অনুভব। কখনো কখনো একলা মনে যে স্পর্শ পড়ে তা অনেক গভীর হয়ে যায়। আমি আজ এসেছি আমার বান্ধবী নেহার বাড়িতে ছুটির কিছুদিন কাটাতে। ঘরটা বড় ছিমছাম, কিন্তু আজ নেহা নেই বাড়িতে। হঠাৎ তার কলেজ থেকে জরুরি একটি ট্রিপ পড়ে গেছে। আমাকে রেখে সে চলে গেছে দুদিনের জন্য। শুধু আমি আর ওর বাবা দিবাকর আঙ্কেল। সন্ধ্যাবেলা হঠাৎ লোডশেডিং হলো, ঘরে অন্ধকার। আমি ভুল করে হেঁটে গিয়ে দিবাকর আঙ্কেলের ঘরের সামনে দাঁড়িয়ে পড়লাম। ভেবেছিলাম ওটাই নেহার রুম। দরজা একটু খোলা ছিল। আমি ভেতরে উকি দিলাম। আঙ্কেল আমার দিকে তাকিয়ে একরকম বিস্মিত হয়ে বললেন, তুমি এই ঘরে? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসলে আমার মেকআপ বক্স খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম যদি নেহা নিয়ে গিয়ে থাকে। আমি জানতাম না এটা আপনার ঘর। ও, আঙ্কেল হালকা হেসে বললেন, চিন্তা করো না, এসো বসো, একটু আলো আসতেও দেরি হবে বুঝি, কি আমার। ভিতর এক অদ্ভুত অনুভব হচ্ছিল। এই মানুষটা আমার বান্ধবীর বাবা, তবুও তার আচরণ, চোখের চাহনি, আমার প্রতি যত্ন, সবকিছু একরকম অদ্ভুত টান তৈরি করছিল। শুধু তাই নয়, আমার মনের গহীনে যেন একটা চেনা আবেগ কাজ করছিল, যেটা আমি ঠিক চিনে উঠতে পারছিলাম না। হয়তো এটা ভালো লাগা নয়, হয়তো এটা একরকম প্রশ্রয় খোঁজা, একটা নিরাপদ অনুভূতি, যা বাবার মতোই নির্ভরযোগ্য। কিন্তু তার চোখে এক সেকেন্ডের জন্য যেভাবে আমি নিজেকে দেখলাম, তা কোনো প্রীতিশূল দৃষ্টির মতো মনে হচ্ছিল। হলো না। এদিকে কয়েকদিন আগেও আমি ছিলাম আমার খালার বাড়ি। সেখানে আমার খালাতো ভাই রাফি, আমার ছেলেবেলার সঙ্গী। তাকে নিয়েও আমার মনের কোণে যেন কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ওর সাথে কাটানো মুহূর্তগুলো আজকাল অন্যরকম মনে হয়। এক ঘরে বসে থাকা বিদ্যুৎহীন সন্ধ্যাগুলো, দুই শরীরের কাছাকাছি আসা নিঃশ্বাস, সবকিছু যেন আগের মতো আর সরল নয়। একটা সন্ধ্যা, দুই ঘরের মানুষ, দুই পুরুষ, যারা একে অন্যের থেকে ভিন্ন, কিন্তু একজন মেয়ের মনে একই সঙ্গে দুটো আবেগের জন্ম দিতে পারে। এটা কি ভালোবাসা, নাকি এটা শুধুই একাকিত্বের ভুল বোঝাবুঝি? কোনটা সত্যি, ভালোবাসা নাকি এক ধরনের নির্ভরতা? ভালো লাগা কাকে বলে, যে হাত ধরে টেনে রাখে, না যে চোখে চোখ রেখে বলে, তুই চাইলে আমি রয়ে যাই? সেই সন্ধ্যার পর থেকে আমি একটু গুম হয়ে গিয়েছিলাম। দীপাকর আঙ্কেলের সেই কোমল অথচ চোখে লেগে থাকা চাহানি ভেতরে একটা কম্পন তুলেছিল। নেহা এখনও ফেরেনি। আমি ভদ্রভাবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আঙ্কেল জেন আমাকে ঘিরেই থাকতেন। তার আচরণ কোনো ভুল ছিল না, তবে মনের গভীরে কোথাও যেন একটা অনুচ্চারিত টান জমে উঠছিল। এদিকে হঠাৎই রাফির ফোন। তুই ঠিক আছিস তো? কেমন লাগছে নেহার বাড়ি? ওর কণ্ঠে যত্ন মাখা উদ্বেগ। আমি বললাম, ভালো আছি, কিন্তু খুব একা একা লাগছে। খিওর একটু চুপ, তারপর বলল, তুই চাইলে আমি আসতে পারি গো। ওর এই কথাটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল। রাফি আমার খালাতো ভাই, যার সাথে আমার ছেলেবেলার কথা আজকাল অন্য অর্থ নিয়ে ধরা দেয়। ওর চোখে এখনও আমি স্পষ্ট করে কিছু দেখি না, কিন্তু ওর কণ্ঠে যে দাগ কেটে যায় তা অস্বীকার করাও কঠিন। পরদিন সকালে দিবাকর আঙ্কেল একটা চা নিয়ে এলেন আমার ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। তুমি খুব একা হয়ে যাচ্ছ। আমারও বেশ একা লাগে এই বাড়িতে। তোমার মতো একটা প্রাণবন্ত মেয়ে এলে ঘরটা একটু বাঁচে। বলতে বলতেই উনি এক গাল হেসে বললেন। আমার মুখ লাল হয়ে উঠল, কিন্তু আমি কিছু বললাম না। কেন জানি না, আমার চোখে তখন রাফির মুখ আর মাথায় দিবাকর আঙ্কেলের কণ্ঠ, দুটো অনুভব, একটা পরিচিত আর একটা নিষিদ্ধ।
কিন্তু অদ্ভুত রকম টানার রাফি আঙ্কেল একজন আমার শৈশবের গল্পে জড়িয়ে থাকা মানুষ আর একজন বর্তমানের নিঃশব্দ সন্ধ্যার সঙ্গী। আমি কি সত্যিই কারো প্রতি ভালোবাসা অনুভব করছি নাকি শুধু একাকিত্বের মধ্যে নির্ভরতা খুঁজে নিচ্ছি? সন্ধ্যার আলোতে সে দাঁড়িয়েছিল, ঠিক যেমন আমি চেয়েছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম। কুসন্ধ্যা তখন প্রায়। ঘরের জানালার পর্দা হালকা নড়ছিল বাতাসে। আমি তখনও ভাবনায় আঙ্কেলের কথাগুলো কি সত্যি শুধু সৌজন্য ছিল নাকি কিছু অনুভব জমে উঠছিল আমাদের মাঝখানে। তখনই দরজার ঘণ্টা বাজল। আমি একটু অবাক হয়ে দরজা খুলতেই চমকে উঠলাম। রাফি, হাতে ব্যাগ, মুখে ক্লান্তি, আর চোখে চোখে ছিল এক অদ্ভুত প্রশ্ন, তুই ঠিক আছিস তো? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ। তুই এত হঠাৎ, তুই ফোনে খুব চুপ হয়ে গেছিস, ভালো লাগছিল না তাই চলে এলাম। রাফির কণ্ঠে যত ছিল অভিমান ছিল, আর ছিল এমন এক টান যা আমি এতদিন বুঝেও বুঝিনি। আমরা দুজনে ছাদে উঠে গেলাম। নেহা তখনও ফেরেনি। রাফি ছাদে বসে বলল, তুই খুব বদলে গেছিস আমার তুই, আগের মতো লাগিস না। এই বদল কি কোনো নতুন মানুষের জন্য? আমি চমকে উঠলাম, চুপ করে থাকলাম। রাফি হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরল। তুই জানিস ছোটবেলা থেকে আমি তোকে কিভাবে দেখতাম? একটা ঝগড়াটে মেয়ে যে একদিন আমার জীবন একেবারে পাল্টে দেবে। আমি বললাম, আর এখন ওর কণ্ঠ গা হয়ে উঠল। এখন তুই ভয় পাইয়ে দিস, কারণ তুই কারোর সঙ্গে এত চুপচাপ কথা বলিস, যেটা আমার সঙ্গে কোনো দিন করিসনি। গিয়ে আমার চোখ জ্বলে উঠেছিল। ভালোবাসা কি এটাই? যে ছেলেটা নিজের শহর ছেড়ে শুধুই আমার চিন্তায় হুট করে চলে আসে, সেই কি সত্যি আমার সব? রাফি পাশে বসেছিল, কিন্তু আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। ভালোবাসা এতটা সহজ হলে আমি এখন এত দ্বিধায় থাকতাম না। রাত প্রায় ৮টা, ঘরের আলো নরম, বাতাসে এক ধরনের নিস্তব্ধতা। রাফি এখনও ছাদে, আমার পাশে বসে। ৩ বছর পর ওকে এত কাছে পেয়ে মনে হল জীবনের সবচেয়ে চেনা মানুষটাকেও নতুনভাবে চিনতে হয় সময়ের পরে। রাফি ধীরে ধীরে বলল, তুই জানিস আমি তোকে সবসময় একটু বেশিই ভালোবাসতাম। তুই হয়তো বুঝিসনি, আমি বলতেও পারিনি গিয়ে। আমি এক মুহূর্ত চুপ করে থাকলাম। রাফি, এটা তুই আজ বলছিস, হঠাৎ কেন? রাফি একটু হেসে বলল, হঠাৎ না, অনেক দিন ধরে জমানো, শুধু আজ সাহস করে ফেললাম গো। আমি আবার চুপ, হাতে ধরা গ্লাসটা রেখে দিলাম টেবিলে। রাফি আবার বলে উঠল, তুই বদলে যাচ্ছিস কিন্তু। আমি চাই আমার সেই পাগলাটে ছোট্ট বান্ধবীটা যেন হারিয়ে না যায়। ওর গলার কণ্ঠ এতটাই কোমল ছিল যেন শব্দগুলো আমার হৃদয়ে সরাসরি এসে লাগল। আমি মাথা নিচু করে বললাম, আমিও ভাবছিলাম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তুই যেন আবার সব সহজ করে দিলি। কি রাফি? হঠাৎ আমার হাতটা ধরল, একদম আলতো করে, কোনো চাপে নয়, কোনো দাবি ছাড়া। সেই স্পর্শে ছিল একটা পুরনো বিশ্বাস, একটা চিরপরিচিত নির্ভরতা। আমার চোখ ছলছল করে উঠল। রাফি শান্ত স্বরে বলল, তুই চাইলে আমি থাকব সবসময়, ঠিক আগের মতো। তুই শুধু বল আমি তোর পাশে আছি কিনা। আমি তাকিয়ে রইলাম ওর দিকে। ভালোবাসা কি আসলে এতটাই শান্ত, যেখানে শুধু পাশে থাকার অঙ্গীকারই সবচেয়ে বড় উপহার? তাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু আমি জানি কিছু ভালোবাসা শুধু চোখেই বলা যায়, বাক্য দিয়ে নয়। কি রাত! গভীর হয়ে এসেছে। আমি আর রাফি তখনও ছাদে বসে, চারিদিকে নিস্তব্ধতা। আমাদের মাঝখানে শুধুই একটা কাপ গরম কফি। রাফি হঠাৎ বলে উঠল, তুই কি কখনো বুঝেছিস আমাদের মাঝখানে এমন কিছু ছিল যা কাউকে বোঝানো যায় না? আমি একটু হেসে বললাম, না, কখনো বুঝিনি, অথবা হয়তো বুঝলেও ভয় পেতাম হারিয়ে ফেলতোকে। রাফির মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে বল, আমি তোকে হারাতে চাই না। তুই চাইলে আমি আবার সব নতুন করে শুরু করতে রাজি। কি এই কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি তাকিয়ে রইলাম রাফির চোখে। সেখানে ছিল না কোনো জেদ, ছিল শুধুই এক গাদা ভালোবাসা আর অপেক্ষা। রাফির হাতে হাত রাখলাম, একটু সময় নিয়েই বললাম, তুই আমার জীবনে একমাত্র মানুষ যে আমাকে না বুঝেও কখনো বিচার করিসনি। তুই পাশে ছিলি সব সময়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। রাফি চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল।
তাকিয়ে থাকা সেই অনুভবটা একটা শব্দহীন কবিতা। তারপর এক মুহূর্ত রাফি আমার কপালে একটা নরম স্পর্শ দিল। একটা চুমু নয়, বরং বিশ্বাসে মোড়ানো স্পর্শ, যা বলে দিল আমি আছি এবং থাক সব সময়। সেই দিনটার কথা এখনও মনে পড়ে, যেদিন আমি ভুল করে আঙ্কেলের ঘরে ঢুকে ছিলাম। সেই ভুলই যেন ধীরে ধীরে একটা অদ্ভুত টান তৈরি করেছিল আমাদের মাঝে। প্রথমে ছিল শুধু চাহনি, তারপর কিছু স্পর্শ, তারপর কিছু নির্বাক মুহূর্ত, যেখানে আমি বুঝতে শুরু করলাম এই মানুষটা আমায় বুঝতে পারেন। নেহার বাবা হওয়া সত্ত্বেও উনি কখনো আমাকে ছোট করে দেখেননি। আমার চোখের গভীরতা, আমার না বলা কথাগুলো সবকিছু বুঝে ফেলেছিলেন। একদিন আমি ওনাকে সরাসরি বলেই ফেলি, আঙ্কেল, আপনি কেন আমার প্রতি এতটা গুরুত্ব দেন? আমি তো শুধু আপনার মেয়ের এক বন্ধু। কুনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কারোর বয়স বড় হলেই কি তার ভালোবাসার অধিকার চলে যায়? তুই আমাকে ভালোবাসিস কিনা জানি না, কিন্তু আমি তোর ভেতরের মানুষটাকে ভালোবেসে ফেলেছি। একজন নারীকে কেবল নেহার বান্ধবী হিসেবে আমার মুখে কোনো উত্তর ছিল না, কিন্তু আমার চোখেই হয়তো অনেক কিছু বলে দিচ্ছিল। 3 দিন পর আমি নিজের বাড়ি ফিরে যাই, কিন্তু যাবার সময় উনি আমাকে একটা উপহার দেন। এই চাবিটা আমার হৃদয়ের দরজা খোলে। যদি কখনো মনে হয় সেখানে ফিরে আসতে চাস, আমি থাকব ঠিক তোর অপেক্ষায়। ভালোবাসা বয়স দেখে হয় না, ভালোবাসা হয় হৃদয় দিয়ে। সমাজ অনেক প্রশ্ন করে, কিন্তু যারা সত্যিকারের অনুভব করে তাদের কাছে সব প্রশ্নের উত্তর একটা, ভালোবাসা তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।